কিম যখন বসে বসে ড্রিঙ্ক করছিল তখন তার মা তাকে কল করে। তার মা তাকে বলে, তুমি একটি ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও, তাহলে তুমি অনেক হ্যাপি থাকতে পারবে। তখন সে বলে, মা আমি বিয়ে করব না, আর আমি কোম্পানিকেও সামলাতে চাই না। তখন তার মা তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি চাও? তখন সে বলে, আমি ওই পার্সনকে প্রোটেক্ট করার জন্যই দেশে এসেছি। আমি ওকে প্রোটেক্ট করব, ওর সাথে নতুন করে সব কিছু শুরু করব। তখন তার মা বলে, যেটা শেষ হয়েছে এটাকে শেষই থাকতে দাও। তুমি যদি এটাকে নতুন করে শুরু করতে চাও তাহলে তোমার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হবে, তুমি খুব ভালো করেই সব কিছু জানো। তাই আমি তোমাকে বলছি তুমি বিজনেসে মনোযোগ দাও। তখন সে বলে, মা আমি বিজনেস করব না। রেগে তার মায়ের সাথে ফোন কেটে দেয়, আর তখন সে চিন্তায় পড়ে যায় কি করবে। তাই কী বাই করা উচিত। সিন শিফট হয় দায়ুন আর তার বোনের কাছে। দায়ুনের বোন দায়ুনের কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছিল, সে তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছে। তাই সে বলে, ভাই আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি বুঝে শুনে কোনো কিছুই করিনি। ভাই আসলে আমি জানতাম না তুমি আমার এত চিন্তা করো, আর এইসব আমি বুঝতেও পারিনি, যদি বুঝতে পারতাম তাহলে তোমাকে কষ্ট দিতাম না। তখন দায়ুনও তার বোনকে সরি বলে, বলে আমিও জানতাম না এইসব এইভাবে হয়ে যাবে। আসলে আমি কোনো কিছুই ইচ্ছে করে করিনি, তোমার উপর আমার এতটা রাগ দেখানো ঠিক হয়নি। আমি চাইলে তোমার সাথে নর্মালি কথা বলে সব কিছু সমাধান করতে পারতাম। দায়ুনের বোন তখন বলে, আমি খুব ভালো করেই জানি যে তুমি চিন্তিত ছিলে, তাই তুমি আমার সাথে এই ব্যবহারগুলো করেছ, না হয় তুমি কখনোই আমার সাথে এইভাবে ব্যবহার করতে না। তখন তারা দুই ভাই বোন বসে খাবার খায়। দায়ুনের বোন বলে, ভাই তোমাকে একটি কথা বলার ছিল। তখন সে বলে, কি বলবে বলো। তখন সে বলে, আমার জিমিনকে অদ্ভুত মনে হয়, কারণ রেস্টুরেন্টে দুর্ঘটনা ঘটার সাথে সাথেই জিমিন চলে এসেছিল, তাই আমার ওকে কিছুটা সন্দেহ হচ্ছে। অন্যদিকে আমরা জিবিনকে দেখতে পাই, যে কিনা ওই লোকটিকে টাকা দিচ্ছিল, যে লোকটি দাসুনকে পুশ করেছিল। সে তাকে টাকা দিয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম ভয় দেখানোর জন্য, তুমি তো ওটা দুর্ঘটনা ঘটিয়ে দিলে। তখন ওই কাস্টমারটি কিছুটা ভয় পেয়ে যায়, তখন সে বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। তারপর সে বলে, আচ্ছা যাও, যা হয়েছে তো হয়েছে, এখন এইসব বাদ দাও। এদিকে আমরা দেখতে পাই দাসুন তার বাইকে যখন সব কিছু খুলে বলছিল, তখন তার ভাই তাকে বলে, তোমার মাথা ঠিক আছে, ও আমাদের কত খেয়াল রাখে, ও তো ভালো মানুষ, ও কিভাবে এইসব করতে পারে। তখন দাসুন বলে, ভাই তুমি ওকে চিনতে পারছো না, আমার কেন জানি না মনে হচ্ছে সব কিছুর পিছনে ওই আছে। তখন সে কিছুটা অবাক হয়ে যায়। দাসুন বলে, আচ্ছা ভাই আমি বুঝতে পেরেছি যে তোমার ছোটবেলার বন্ধু, তাই এটা তুমি বিশ্বাস করতে কিছুটা কষ্ট হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে সব কিছুর পিছনে হয়তো তার কোনো হাত আছে, বা সে কোনো কিছু করছে। তখন সে তার ভাইকে বলে, আচ্ছা ভাই তাহলে আমি চলে যাই, পরে তোমার সাথে কখনো কথা হবে। দাসুন তার ভাইয়ের বাসা থেকে বের হয়েই সয়ুনকে কল করে। সয়ুনকে কল করে দেখা করার জন্য ডাকে। আসলে সে সয়ুনকে কেন দেখা করার জন্য ডাকছিল এটাই আমরা কিছুক্ষণ পর দেখতে পারবো। আসলে দাসুন যখন অসুস্থ ছিল তখন সে সিস্টারের কাছে গিয়েছিল ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করতে। তখন সিস্টার তাকে বলেছিল যে, আমি তোমাকে ওষুধের সম্পর্কে বলতে পারবো না, তোমার কোনো গার্ডিয়ান লাগবে। তখন এখানে সয়ুন তার গার্জিয়ান হিসাবে চলে আসে আর তাকে সব কিছু সুন্দর করে বুঝিয়ে বলে। আর তার বলার ধরন দেখে দাসুন তো একদম ফিদা হয়ে যায়। সে বুঝতে পারে যে লোকটি অনেক ভালো মানুষ, তাই সে লোকটিকে ধন্যবাদ জানানোর জন্য বা টাকা ফেরত দেওয়ার জন্যই ডেকেছিল। দাসুন বলে, ভাইয়া আপনাকে আমি টাকাগুলো ফেরত দিতে চাই। তখন সে বলে, টাকাগুলো ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এক কাজ করতে পারো, তোমার যদি ফেরত দেওয়ার ইচ্ছেই থাকে তাহলে তুমি আমাকে এই ড্রিঙ্কটা খাওয়াতে পারো। তখন সে বলে যে, না ভাইয়া এমনটা তো হয় না, আপনি টাকাগুলো রাখেন, কারণ আমি আপনার কাছে ঋণী থাকতে চাই না। তখন সে বলে, ঋণের কি হলো, তুমি আমার ছোট বোনের মতো, তোমাকে আমি যে কোনো সময় হেল্প করতে পারি, আমি তোমাকে হেল্প করতে চাই। তুমি এই সব কাজ করে তো প্রমাণ করে দিচ্ছ যে তুমি তোমার ভাইয়ের মতোই, তুমি তার থেকে কোনো দিকেই আলাদা নও। তখন সে বলে যে, আচ্ছা ভাইয়া তাহলে আপনি এই ড্রিঙ্কটাই খান। তখন সে বলে, ড্রিঙ্কটা তো আমি অবশ্যই খাবো, এটার বিল না হয় তুমি পে করে দিও, এতে আমার কোনো প্রবলেম নেই। তাসুন জিজ্ঞাসা করে, ভাই আপনি কি আমার ভাইকে পছন্দ করেন? এখানে তো সয়ুন অবাক হয়ে যায়, বলে তেমন কিছু না। তখন সে বলে, আমার ভাই অনেক ভালো মানুষ, তবে তার প্রবলেম হচ্ছে সে কোনো কিছু গুছিয়ে বলতে পারে না, কাউকে কি বলা উচিত না বলা উচিত সব কিছুই সে বুঝতে পারে না। মাঝে মাঝে তো মনে হয় ও কি আমার ভাই নাকি অন্য কিছু। আমাকে মাঝে মাঝে এমন কথা বলে দেয় যেগুলো ওর বলাই উচিত না। তারপরও কী করার, সে অনেক ভালো মানুষ, তার সাথে যদি তুমি চলো তাহলে সে তোমাকে মন খুলে সব কিছু দিয়ে দিবে। আমি আমার ভাইয়ের জন্য সবসময় দুশ্চিন্তায় থাকি, বাবা মায়ের অবস্থা তো ভালো না, তুমি খুব ভালো করেই জানো। আর এর ওপর দিয়ে যদি আমার ভাইয়ের অবস্থা এমন হয় তাহলে কেমন হবে। অন্যদিকে আমরা সয়ুনকে দেখতে পাই, যে কিনা দায়ুনের সাথে দেখা করার জন্য একটি জায়গায় যায়। দায়ুন তাকে দেখার পরই চমকে ওঠে আর বলে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। দায়ুন বলে, আমার কাছে এত সময় নেই তোমার সাথে কথা বলার মতো।
তখন সে বলে যে কেন সময় থাকবে না, আমি তোমার সাথে তোমার বোনের বিষয়ে কথা বলতে চাই। তখন দায়ন বলে কেন, আমার বোন তোমার সাথে কি করেছে? সে বলে তোমার বোন কিছু করেনি। কাল যখন সে হসপিটালে মেডিসিন বুঝে নিতে যাচ্ছিল, তখন আমি দেখতে পাই তার কোনো গার্ডিয়ান নেই। আর গার্ডিয়ান না থাকার কারণে ডক্টর তাকে ওষুধ বুঝিয়ে দিচ্ছিল না, তাই ওর ওষুধগুলো আমাকে বুঝে নিতে হচ্ছিল। তারপর আমার ওই ওষুধগুলোকে তাকে এক্সপ্লেন করে বলতে হয়, যার কারণে সে আমাকে ধন্যবাদ দিতে কাল ডেকেছিল। ধন্যবাদ দেওয়ার জন্য সে যখন আমাকে বিকেলবেলা ডাকে, তখন তার সাথে আমার অনেকক্ষণ গল্পগুজব হয়। আমরা একই সাথে বসে কোল্ড ড্রিঙ্ক খাই, তারপর আমরা কিছুক্ষণ গল্পগুজব করি। গল্পগুজবের মধ্যে বুঝতে পারলাম তোমার মন মানসিকতা পরিবর্তন করা উচিত। আর দেখো, তোমার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমি তোমাকে আমার সব কিছু বলে দেই। আমার লাইফে যখন যা ঘটেছে এভরিথিং তুমি জানো। আর তোমার লাইফে কী কী ঘটেছে তা তো আমি টুকটাক জেনেছি, তবে পুরোপুরি কোনো কিছুই জানতে পারিনি। তবে একটা কথাই বলবো, তুমি যদি আমার সাথে থাকো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করো না। দায়ন বলে তোমাকে আমার বিষয়ে চিন্তা করতে আমি কোনোদিনও বলিনি, তাহলে কেন তুমি সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকো? সোয়ন বলে তোমার কি মনে হয় আমি তোমার পিছনে পড়ে থাকি? আসলে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। দায়ুন, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে একবার না হাজারবার কথাগুলো বলেছি। তুমি বলেছিলে অপেক্ষা করতে, আমি বলেছিলাম যে তুমি যতদিন না আমার কাছে আসো ততদিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। তবে কি করব বলো, তোমাকে যখনই আমি আপসেট দেখি, তোমাকে কেউ যখন কিছু বলে, এইসব দেখলে আমার একদমই সহ্য হয় না। আমার মনে হয় ওই লোকটিকে আমি ওই মুহূর্তেই শেষ করে দিই। আমি কি করব বলো, তোমার কাছে আসা থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি না। তারপর সোয়ুন দায়ুনের হাত ধরে বলে তুমি প্লিজ আমাকে বলো ভালোবাসো কিনা। যদি ভালো না বাসো তাহলে আমি দূরে কোথাও চলে যাব, কখনোই তোমার সামনে আসবো না। তোমার নজরে আসা লাগে এমন কোনো জায়গা থেকে আমি বিরত থাকবো। তোমাকে দেখা বন্ধ করে দিব, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিব, সব কিছু বন্ধ করে দিব। প্লিজ কিছু বলো দায়ুন, আমি শুনতে চাই, তুমি যাই বলবে তাই আমি শুনবো। দায়ুন আর কিছু না বলে এখান থেকে চলে যায়। রাতের বেলায় আমরা দায়ুনকে দেখতে পাই। সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার সামনে চলে আসে কিম। কিম তাকে বলে চলো, তোমার সাথে কিছুক্ষণ কথা আছে। তখন সে তাকে জিজ্ঞাসা করে কী কথা, আর জিজ্ঞাসা করে এই রিংটি বা কার জন্য। তখন কিম বলে রিংটি তোমার জন্য। দায়ন বলে আমার জন্য রিং? কেন, আমি রিং দিয়ে কি করব? তখন সে বলে তোমাকে আমি একদিন বলেছিলাম আমি যদি তোমাকে একটি রিং গিফট করি তাহলে তুমি কি এটা রাখবে? তখন তুমি হ্যাঁ বলেছিলে। দায়নের মনে পড়ে যায় অতীতের সিন। আসলেই সে এমনটা বলেছিল, আর তখন কিম আর তাকে রিং দেয়নি। কিম বলে এখন আমি ফিল করছি তোমার জন্য এইসব, তাই আমি তোমাকে রিং দিতে চাই। তখন সে এই কথা বলেই দায়নের হাতে ওই রিংটি পরিয়ে দেয়। বলে আমরা একসাথে সারা জীবন থাকতে চাই। তুমি কি আমার সাথে তোমার জীবন নতুন করে শুরু করতে চাও বা শুরু করতে পারবে? তখন তার বারবার মনে পড়তে থাকে সোয়ুনের বলা কথাগুলো। তার মাথায় বারবার বাজে সোয়ুন তাকে কিভাবে বলেছিল, আকুতি মিনতি করে তার কাছে চাইছিল যে তার সাথে যেন সে থাকে বা তাকে যেন ছেড়ে না যায়। তখন সে ওই রিংটি তাকে খুলে দিয়ে বলে সরি, আমার পক্ষে সম্ভব না তোমার সাথে থাকা, অনেক দেরি হয়েছে। যখন আমাদের সম্পর্কটা ঠিক করা যেত তখন তুমি ছিলে না। এখন কেন অযথা সম্পর্কটা ঠিক করতে চাইছো? এখন তো আমি সম্পর্ক ঠিক করব না। তুমি যতই চাও আমি আর তোমার সাথে সম্পর্কে জড়াতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তারপর দায়ুন এখান থেকে উঠে চলে যায়। তখন আমরা দেখতে পাই কিমের অনেক রাগ হয়, সে তার পিছে দৌড়াতে শুরু করে আর তাকে রাস্তায় আটকে বলতে শুরু করে আমার কথা না শুনে তুমি আজ যেতে পারবে না, তোমাকে আমার কথা শুনতেই হবে। প্লিজ এখানে দাঁড়াও, শুনে যাও আমি কি বলতে চাই। আমি তোমাকে সব কিছু আজ খুলেই বলবো, কারণ তুমি আমাকে এতদিন যাবৎ ভুল বুঝে আসছো। সব কিছু জিমিন করেছে। এটা শোনার পর সে কিছুটা অবাক হয়ে বলে জিমিন এটা করতেই পারে না। তখন সে বলে তোমার বোনের সাথে যে দুর্ঘটনাটি ঘটেছে এটাও জিমিন করিয়েছে। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে সব কিছু জিমিনের জন্যই হয়েছে। সে আমার সাথে ডিল করেছিল, তোমাকে যদি আমি সেফ রাখতে চাই তাহলে তার সাথে রিলেশনে জড়াই, আর সে যা বলে তাই যাতে আমি করি। এই জন্য আমি কোনো কিছুই করতে পারিনি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এক কাজ করো, তুমি জিমিনকে জিজ্ঞাসা করতে পারো। সব কিছু শোনার পর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার মনে পড়ে যায় তার বোনের বলা কথাগুলো, তার বন্ধু তাকে এই কথাই বলেছিল। তখন সে জিমিনকে কল করে বলে যে আমি তোমার বাসায় আসছি। একথা শোনার পর তো জিমিন মহাখুশি। সে অনেক মজার মজার খাবার তৈরি করে রাখে দায়ুনের জন্য। দায়ুন বাসায় এসে তার উপর রেগে গিয়ে বলে তুমি কেন এইসব করেছিলে আমার সাথে? আমি কি এমন দোষ করেছিলাম যে তুমি আমার সব কিছু নষ্ট করে দিলে? ছোটোবেলা থেকেই তুমি আমার সাথে এইসব করে আসছো, আমার বোনকেও ছাড় দিলে না। কেন এইসব কেন করছো তুমি? তুমি আমাকে উত্তর দাও। আমি সব কিছু জানি, সব কিছু আমি জেনেই তারপর তোমার কাছে এসেছি। জিমিন আর কি করবে, সে সব কিছু স্বীকার করে নেয় আর বলে আমি তোমাকে ভালোবাসি। এটা সত্য মিথ্যা পরে আমরা যাচাই করব।
তো এখন দেখি সে কি করে। সে বলে, "আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আমি তোমাকে কিমের সাথে সহ্যই করতে পারছিলাম না। তাই আমি এসব করেছি।" সে জোর করে দায়ুনকে কিস করার চেষ্টা করে। দায়ুন তার হাত থেকে নিজেকে সরানোর অনেক চেষ্টা করে। সে এমনভাবে ধরেছিল সে চাইলেও তাকে ছড়াতে পারছিল না। অনেক কষ্টের পরও সে নিজেকে ছাড়াতে পারে না। তারপর আমরা দেখতে পাই সে তাকে নিয়ে নিচে পড়ে যায়, মানে ফ্লোরে পড়ে যায়। তারপর দায়ুন তাকে জোরে ধাক্কা দিয়ে নিজেকে সেফ করে নিয়ে আসে আর বলে, "তুমি এইসব বন্ধ করো। কারণ তোমার এইসব আমার একদমই ভালো লাগছে না।" তখন সে বলে, "কেন ভালো লাগবে না? তোমাকে আমি কোনো সময় কিমের সাথে দেখতে পছন্দ করিনি। আমি তোমাকে পছন্দ করতাম। আর তুমি কিমের পিছনে ঘুরতে।" একথা বলে সে তার হাত কেটে দেয়। সবকিছু দেখে দায়ুনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে এইসব সহ্য করতে পারে না। সিন চলে যায় ৭ বছর পিছনে। সে আর কিম লাইব্রেরিতে বসে বই পড়ছিল। তখন কিম তার হাঁটুতে মাথা রেখে শুয়ে পড়ে। আর সে শুয়ে থাকা অবস্থায় দায়ুন তাকে দেখছিল। দায়ুন তাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল, কারণ সে তাকে কিছুটা পছন্দ করত। দায়ুন যখন তাকে দেখছিল তখন হুট করে কিমের ঘুম ভেঙে যায়। আর কিম ঘুম থেকে উঠে বলে, "আচ্ছা, আমার ফেসের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম কি?" তখন সে বলে, "আমি জানি না।" তখন সে বলে, "এতক্ষণ ধরে আমার মুখের দিকে তাকিয়েছিলে, এখন বলছো যে আমার মুখই তুমি দেখোনি?" তখন সে বলে, "আরে না, আমি তোমার এই রিংটা দেখছিলাম, এটা অনেক সুন্দর।" তখন সে বলে, "আমি যদি তোমাকে একইভাবে একটি রিং গিফট করি তাহলে তুমি এটা নিবে?" তখন সে বলে, "রিংয়ের দাম কত? আমি এটা কিনতে চাই।" তখন সে যেই দাম বলে, এই দাম শুনে আমাদের দায়ুনের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ দায়ুন কেমন ফ্যামিলির ছেলে ছিল তা আমরা খুব ভালো করেই জানি। তার মা-বাবার অবস্থাও আমরা খুব ভালো করে জানি। তখন কিম বলে, "আমি তোমাকে এটা গিফট করতে চাই। তুমি যদি নিতে চাও তাহলে আমি তোমাকে অবশ্যই গিফট করব।" তখন সে কারো আওয়াজ শুনে বলে যে, "না, আমি এটা নিতে চাই না।" তখন সে তাকে জোর করতে শুরু করে। যেহেতু আশেপাশের লোক ছিল বা আশেপাশ থেকে কেউ শুনতে পারে, তাই সে বলে দেয় যে, "আচ্ছা, দেখা যাবে সময় হলে, নিলে নিতেও পারি।" আচ্ছা বলে সে এখান থেকে চলে যায়। আর এখানে কিম তো মহা খুশি হয়ে যায়, কারণ দায়ুন তার সাথে কথা বলছিল। আর সে এটাও বলে যে সে তার রিং অ্যাকসেপ্ট করবে। আর সব কিছু পিছন থেকে জেমিন শুনতে পায়। জেমিনের এই কথাগুলো শোনার পর অনেক খারাপ লাগে। তখন থেকেই তাদের মধ্যে একটি শত্রুতার সৃষ্টি হয়। আমরা তো জানি জিমিন আর কিমের মধ্যে রিলেশন ছিল, আর তাদের রিলেশনের মধ্যে দায়ুন ঢুকে পড়েছে। তাহলে তো তাদের মধ্যে অবশ্যই ঝামেলা হবে। এই জন্যই সে দায়ুনকে একদমই পছন্দ করতো না। তবে সে দায়ুনকে কখনোই বলেনি যে সে তাকে পছন্দ করে না। সে তার সবসময় হেল্প করেছে, তবে তার ক্ষতি করারও চেষ্টা করেছে, একবার নয় বারবার। আর এটা হচ্ছিল মূল কাহিনী। আপনারা বলছিলেন না যে এটার কাহিনী কেন রিভিল হচ্ছে না? রিভিল হবে, ধীরে ধীরেই তো একটি কাহিনী রিভিল হয়, তাই না?